শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরার প্রতিবেদন, বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ, সমর্থকদের আশা দেশ আরো ভালো হবে। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না, বলল শফিকুর রহমান। নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, জানালো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা, পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা। রক্তাক্ত রাজপথ মারিয়ে সংসদে নূর। এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মহিলা জামায়াতের। আল জাজিরার প্রতিবেদন, বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ, সমর্থকদের আশা দেশ আরো ভালো হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন বিকালে রিক্সা চালক আনোয়ার পাগলা যখন ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় মোড় নিলেন, তখন সেখানে এক ছোটখাটো শোরগোল পড়ে গেল। তার রিক্সার হুডের এক পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে বিএনপির দলীয় পতাকা লাগানো ছিল। তিনি এই দলের একজন একনিষ্ঠ সমর্থক। আনোয়ার আল জাজিরাকে বলেন, লোকে আমাকে পাগল বলে, কারণ আমি মনে করি এই দলই আমার জীবনের সবকিছু। তবে তাতে কিছু যায় আসে না। আমরা জিতেছি এবং বাংলাদেশ এখন আরো ভালো হবে। প্রায় 2 দশক পর আবার ক্ষমতায় ফিরেছে বিএনপি। গত বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। গতকাল শনিবার নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে, যা নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত আনুষ্ঠানিক ধাপ। নির্বাচনে মধ্য ডানপন্থী বিএনপির নেতৃত্বাধীন জোট 300 আসনের মধ্যে 212টিতে জিতেছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের উত্থান হয়। এতে প্রায় 1400 মানুষ প্রাণ হারান। ক্ষমতাচ্যুত হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না, বলল শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার 15 ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনেদের উপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। তিনি বলেন, ন্যায় ও সত্যের উপর ইনশাল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানে এই ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, একটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারপারসন সুহানা এন হেতিয়ারাচ্চি এই আহ্বান জানান। ANFREL এর চেয়ারপারসন বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা, পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা। নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের পর 48 ঘন্টায় 76টি সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদের এই দায় নিতে হবে। প্রয়োজনে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে তাদের। নির্বাচন শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের 2 দিন আগে থেকে দেশের
সব জেলাকে বিশেষ মনিটরিং এ রাখে পুলিশ সদর দপ্তর। এর আগে কয়েক দফায় পুলিশ সুপারদের সতর্ক করেছেন খোদ পুলিশ মহাপরিদর্শক আইজিপি। সদর দপ্তর সূত্র জানায়, ভোট গ্রহণ শেষে সম্ভাব্য সহিংসতা, প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের ব্যারাকে ফিরে গেলেও সেনা সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে আমাদের নির্দেশনা ছিল কেবল ভোটের নিরাপত্তা সংক্রান্ত, এর বাইরে কোনো কিছু নিয়ে মাথা না ঘামাতে আইজিপির স্পষ্ট নির্দেশনা ছিল। এটা আমাদের বড় একটি টনিক হিসেবে কাজ করেছে। পুলিশ সদর দপ্তর জানায়, ফেব্রুয়ারির রাত থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশে মোট 66টি সহিংসতার ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছে 83 জন। তবে গত 24 ঘন্টায় ফরিদপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, টুঙ্গি, কুষ্টিয়া, ফেনী, যশোর, মাদারীপুর এবং বাগেরহাটে অন্তত 10টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উসমান সর্দার নামে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। রক্তাক্ত রাজপথ মারিয়ে সংসদে নূর। বাংলাদেশের রাজনীতিতে 2018 সালের পর অন্যতম আলোচিত তরুণ মুখ নুরুল হক নূর। জেনজি প্রজন্ম যাকে চেনে ভিপি নূর নামে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা এই ছাত্রনেতা কিভাবে বারবার নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত জাতীয় সংসদে পৌঁছালেন, এই গল্পটাও এখন রাজনৈতিক অঙ্গনে অনেকের মুখে মুখে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পান নুরুল হক নূর। তখন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম নেতা হিসেবে রাজপথে নামতেই শুরু হয় হামলা, মামলা আর মারধর। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন কার্যত সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত। তাদের সহজ টার্গেটে পরিণত হন নূর। সেই সময় পত্রিকার পাতা, টেলিভিশনের স্ক্রিন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ত নূরের রক্তাক্ত মুখ। রাজনৈতিক মহলে তখন থেকেই চালু হয়ে যায় একটি কথা, মার খেতে খেতে নেতা নূর। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আগের দিনগুলোতেও রাজপথে ছিলেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানে নূরের ভূমিকা নিয়ে এখনো আলোচনা হয়। সেই সময় তার একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়, আর একটু ধাক্কা দিলেই পতন হবে হাসিনার। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নেয়। 2019 সালের দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়ে চমক দেখান নুরুল হক নূর। মূলধারার ছাত্র রাজনীতির বাইরে থেকেও বিশাল ভোটে জয় এনে দেন তিনি। এখান থেকেই জাতীয় রাজনীতির বড় মঞ্চে প্রবেশ নূরের। কিন্তু ভিপি হওয়ার পরও থেমে যাননি। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে থাকায় একের পর এক হামলার শিকার হন। এমনকি স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও গত বছর রাজধানীর বিজয়নগর এলাকায় সংঘর্ষে তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেটে যায় নাক, স্ট্রেচারে করে হাসপাতালে নিতে হয় তাকে। 1994 সালের 30 জানুয়ারি পটুয়াখালীর গলাচিপা উপজেলার 4 বিশ্বাস ইউনিয়নে জন্ম নূরের। বাবা ইদ্দিস হাওলাদার, মা মরহুম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্থানীয় স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার পর গাজীপুর বিজয় সরণী স্কুলে ভর্তি হন। এসএসসি উত্তরা স্কুল অ্যান্ড কলেজ থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। 2021 সালে তিনি গঠন করেন নাগরিক অধিকার পরিষদ, পরে সেটি রূপ নেয় বাংলাদেশ গণ অধিকার পরিষদে। 2024 সালের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের কাছ থেকে ট্রাক প্রতীকের রাজনৈতিক দলের নিবন্ধন পায় দলটি। তখন থেকেই জাতীয় রাজনীতিতে আলাদা অবস্থান তৈরি করেন নুরুল হক নূর। এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। রোববার 15 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি লিখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মুনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। পোস্টে শিশির মুনির লিখেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাল্লাহ। প্রসঙ্গত, সাধারণত সংসদীয় গণতন্ত্রের ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এই ব্যবস্থার মূল কাজ হল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুল
ত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে। হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মহিলা জামায়াতের। হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে নারীর উপর সংঘটিত ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরিন নিসা সিদ্দিকা। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, জানা যায় শাপলাকুলিতে ভোট দেওয়ার কারণে তাকে লক্ষ্য করে এই জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। ভিকটিম বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নুরিন নিসা সিদ্দিকা বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা স্বৈরাচারের প্রতিধ্বনি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এভাবে নির্যাতনের শিকার হতে হবে, এটি একটি সভ্য রাষ্ট্রের অকল্পনীয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নারীর সম্ভ্রমহানি কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত।